গত বছরের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী 20 জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী। এবং 140টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, টিআইবির এমন প্রতিবেদন পত্রিকা নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, গত বছরের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দুপুরে সচিবালয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ আগের চেয়ে জনবান্ধব হয়েছে এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এ কারণে তাদের স্বীকৃতি দেওয়া উচিত। এ সময় পুলিশকে নৈতিকভাবে আরও উৎসাহিত করতে চান জানিয়ে তিনি আরও বলেন, যারা কৃতিত্বপূর্ণ কাজ করেছে তাদের পুরস্কার দেয়া হবে। সনদ ও আর্থিক সহায়তাও থাকবে এই পুরস্কারের মধ্যে। অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ড সহ 3টি ঘটনায় পেশাদার ভূমিকার স্বীকৃতি হিসেবে 15 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সনদসহ প্রত্যেককে 20,000 টাকার সম্মানী দেওয়া হয়। এ সময় দ্রুত আসামি গ্রেফতার ও তদন্তে প্রশংসনীয় ভূমিকার জন্য 3 জনকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। ভাবমূর্তি কোথায়, আপনারাই তো বিচার করবেন, জনগণই বিচার করবে। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদেরকে নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী, আইন অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে, সেই জন্য তাদেরকে উৎসাহিত করা দরকার। আমরা যেমন বলেছি আগেই যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট নীতিতে বিশ্বাস করি। ভালো কাজের জন্য স্বীকৃতি, মন্দ কাজের জন্য তিরস্কার, শিষ্টের পালন এবং দুষ্টের দমন, এটা আমাদের নীতি। তা আমরা বাস্তবে সেটা ইনশাআল্লাহ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে সামনের দিনে দেখা যাবে আমরা কতটুকু সফল হই। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী 20 জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা ও সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনতে 2028 সাল পর্যন্ত সময় প্রয়োজন হবে। তিনি জানান, এসএসসি পর্যায়ের সিলেবাস জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। সেই বিবেচনায় আগামী বছর 7 জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করে 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে অংশীজনদের কোনো উদ্বেগ বা পরামর্শ থাকলে পরীক্ষার সময়সূচি 1 মাস এগিয়ে বা পিছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় বাজেট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় 2% বরাদ্দ রাখা হবে। তবে এটি মোট বাজেটের 2% নয়। আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। দেশের ওষুধ শিল্প বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করছে। বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশ্বের 140টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বলেন, স্থানীয়ভাবে টিকা উৎপাদনের সক্ষমতা অর্জন করা গেলে দেশের ওষুধ রপ্তানির পরিসর আরও বিস্তৃত হবে। তিনি জানান, অতীত সরকারের সময়ে স্বাস্থ্য সরঞ্জাম ও টিকা উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থায় পর্যাপ্ত অগ্রগতি হয়নি। এমনকি ভেন্টিলেটর ও সিরিঞ্জের মতো জরুরি চিকিৎসা উপকরণেরও ঘাটতি ছিল। তবে পরবর্তীতে বেসরকারি খাতের সহযোগিতায় স্বাস্থ্য সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছে। এ সময় আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আরও 2 দিন সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ মাত্র খুব অল্প কয়টা কান্ট্রি এক্সপোর্ট করে, তার মধ্যে উই আর এ প্রাউড কান্ট্রি।
যে আমাদের দেশ মোর দেন 57টা দেশে বোধ হয় 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের যদি ভ্যাকসিন ওনারা তৈরি করতে পারেন এটার পরিসর আরও বৃদ্ধি হয়ে যাবে, আরও বৃদ্ধি হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব আছেন, উনি ডাক্তার মানুষ, এই ব্যাপারে আমাদের চেয়ে ভালো বোঝেন। এই শিল্প প্রডিউসারদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, ওনাদের যা কিছু প্রয়োজন আমরা সমন্বিতভাবে ওনারা যেমন আমাদের বিপদে সহযোগিতা করতেছেন, আমরাও দেশকে বাঁচানোর লক্ষ্যে ওষুধ শিল্পকে আরও সমৃদ্ধশীল করতে সারা বিশ্বে আরও পরিচিতির জায়গায় নিয়ে যেতে আমরা সহযোগিতা করব। বর্তমান সরকার তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দুপুরে রাজধানীর সেডাপ মিলনায়তনে সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিজাবের বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান বিষয়ক আলোচনায় একথা বলেন তিনি। এ সময় শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া সদস্যদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও তাদের স্যালুট জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিষয়টি নিয়ে সচেষ্ট রয়েছে। বর্তমানে সরকার তাই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ও ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে দেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। 1988 সালে সীমিত পরিসরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাদারিত্ব, দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন। হামি আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ হয়েছে। দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আবেদনটি খারিজ করে দেন। এর আগে এদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। মামলার আবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ডক্টর ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফরকে আসামি করা হয়। 420, 409, 304 এবং 34 ধারায় এই মামলাটা বিজ্ঞ আদালত 409 একটা দুদকের ধারা বিবেচনায় বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছেন। এই আদেশটা হাতে পাওয়ার পরে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব আমরা উচ্চ আদালতে যাব কিনা। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘনা নদী থেকে দৈনিক 50 কোটি লিটার পানি সরবরাহ ক্ষমতা সম্পন্ন নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে তিনি প্রকল্পের পানির উৎস লাইন এলাকা এবং শোধনাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের 97% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় রাজধানীর জন্য বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে ঢাকা ওয়াসার মাধ্যমে এ প্রকল্পের পানি সরবরাহ কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করা সম্ভব হবে। এ সময় মির্জা ফখরুল প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 2 সিটি কর্পোরেশনে সারফেস ওয়াটার নিয়ে যাওয়ার জন্য মেঘনা নদী থেকে এই পানি নিয়ে যাওয়ার জন্য এই প্রজেক্ট।
ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে আটক হওয়া ৯১ জন বাংলাদেশি জেলে এবং ৪টি ফিশিং বোট দেশে ফিরেছে। বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের সমন্বয়ে তাদের গ্রহণ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বলেন, ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জেলেদের আটক করা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের কোস্টগার্ডের সমন্বয়ে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত হয়। গত ৭ জুন আন্তর্জাতিক সমুদ্র সীমায় জেলে ও নৌকাগুলো গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড। আজ মোংলা কোস্টগার্ড বেসে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান এ কোস্টগার্ড কর্মকর্তা। গত ৭ জুন ২০২৬ রবিবার বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এই বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্টগার্ডের নিকট হতে ৯১ জন বাংলাদেশি জেলেকে ৪টি ফিশিং বোট সহ গ্রহণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। আজ রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার দাবি, ওয়াশিংটনের পূর্ব সমন্বয় ও সহযোগিতা ছাড়া ইসরায়েল কোনো পদক্ষেপ নেয় না। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়েছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর উত্তর ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে তারা অঞ্চলে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বৃহত্তর শান্তি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের আলোচনা অব্যাহত রয়েছে। দীর্ঘ ৭ বছর পর উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ চীনা প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমানটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অবতরণ করে বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া। বেইজিং ও পিয়ংইয়ংয়ের ঐতিহ্যগত এবং কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করাই এই সফরের প্রধান লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে চলতি বছরে এটি শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর। কয়েক সপ্তাহ আগে বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পৃথকভাবে আতিথেয়তা দেওয়ার পর এবার তিনি সফর করছেন উত্তর কোরিয়ায়। সফরের আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শি জিনপিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যগত বন্ধুত্ব অটুট থাকবে এবং আরও শক্তিশালী হবে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে ভারত। আজ নিউ চণ্ডীগড়ে ম্যাচের তৃতীয় দিনে ইনিংসও ৩০০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৫৬৪ রানে ইনিংস ঘোষণা করে ভারত। KL রাহুল ও শুভমান গিল করেন সেঞ্চুরি। এছাড়া সাই সুদর্শন, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর পান হাফ সেঞ্চুরি। জবাবে প্রথম ইনিংসে ১৫২ এবং ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ১১২ রানে অল আউট হয় আফগানিস্তান। অভিষেক টেস্টে মানব সুতার প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর ৪ ও কুলদীপ যাদব ৩ উইকেট শিকার করেন। এর আগে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৮ সালের অক্টোবরে রাজকোটে ইনিংস ও ২৭২ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ইরান জাতীয় ফুটবল দলকে কঠোর ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা
দেয়া হয়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে ইরান দলকে একই দিনে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশ ত্যাগ করতে হবে। এদিকে ইরানের অভিযোগ, কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, খেলোয়াড় ও প্রয়োজনীয় সহায়ক কর্মীদের জন্য প্রয়োজনীয় ভিসা অনুমোদন করা হয়েছে। বিশ্বকাপের জি গ্রুপে থাকা ইরান 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর বেলজিয়াম ও মিশরের মুখোমুখি হবে তারা। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও এবার ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় প্রভাব ফেলছে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গত বছরের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী 20 জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী। এবং 140টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।